বিএনপি যত তাড়াতাড়ি বুঝবে, আমি মনে করি দেশের জন্য, গণতন্ত্রের জন্য মঙ্গল। এবং এক ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত হবে বিএনপির, যদি তারা এইভাবে একটা বড় রাজনৈতিক দলকে রাজনীতির মাঠেই আসতে না দেয়, তাহলে যে সাইড ইফেক্ট গুলো পরে আর বিএনপির নিয়ন্ত্রণে থাকবে না। অধস্তন আদালতের বিচারকের নিয়ন্ত্রণ আবার সে আইন মন্ত্রণালয়ে যাচ্ছে, অর্থাৎ উচ্চ আদালতের বিচারক নিয়োগের ক্ষমতা আবার প্রধানমন্ত্রীর হাতে চলে যেতে যাচ্ছে। মোদ্দা কথা, কয়েক দশক ধরে যে দাবিটি ছিল যে বিচার নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, সেটি আর হচ্ছে না। উদ্যোগ নেওয়া হলেও সেটি এখন থমকে যাচ্ছে। আপনি কি মনে করেন যে আসলে তেমন কিছু করতে যাচ্ছে? উকিল ছাড়া অ্যাডভাইজার বা বিচারপতি ছাড়া অ্যাডভাইজার হলে কত ক্ষতি হয়, আসিফ নজরুল তার জ্বলন্ত উদাহরণ। তো সে কারণে এই অর্ডিন্যান্সটা বাতিল করছে, আমি এটাকে সাধুবাদ জানাই। তবে এখানে ক্যাভিয়েট দিয়ে রাখি, বিএনপি যদি অতি দ্রুত বিচারপতি নিয়োগের আইন না বানিয়ে, এবং সেই আইন বানানোর সময় খালি সংখ্যাগরিষ্ঠতার জোরে না, যারা স্টেক হোল্ডার অর্থাৎ জাস্টিসেস, আমাদের সুপ্রিম কোর্ট, বার, ও ওই অধ্যাদেশে বারেরও প্রতিনিধি ছিল না, ওটাও অন্যায় ছিল। বার এবং নানা স্টেক হোল্ডারদের সঙ্গে পরামর্শ করে একটি সুনির্দিষ্ট আইন তৈরি না করে আবারও দলীয় ব্যক্তিদের বিচারপতি নিয়োগ দেয়, তো ধরেন বিচার বিভাগে যা ক্ষতি হবে না হবে পরের কথা, বা বিচার প্রার্থী জনগণের সবচেয়ে ক্ষতি হবে, আমি পরিষ্কার বলছি, বিএনপি সরকারের। আমাদের জাহাজ প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে সাম্প্রতিক সময়ে তুমুল আলোচনায় এসেছে অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতি জারি করা যে 133টি অধ্যাদেশ, তার মধ্যে দুটি অধ্যাদেশ আসলে পাশ হচ্ছে নাকি হচ্ছে না, অর্থাৎ আইনে রূপান্তর হচ্ছে কি হচ্ছে না। তার মধ্যে একটি হচ্ছে আওয়ামী লীগ উপরে যে রাজনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সেটি না তোলা হলে বা না তোলার জন্য কোনো বিশেষ আইন হচ্ছে কিনা। এবং একই সঙ্গে আমরা বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার একটি সূত্রপাতের সৃষ্টি করতে পেরেছিলাম, সেটিও বন্ধ হয়ে যাচ্ছে কিনা সেই বিতর্ক উঠেছে। এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এইসব বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সুপ্রিম কোর্ট বার সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক এবং সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। যারা মামুন মাহবুব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে ধন্যবাদ। শুরুতেই যে প্রশ্ন করতে চাই আওয়ামী লীগ নিয়ে, সেটি হচ্ছে যে অধ্যাদেশের মাধ্যমে, অর্থাৎ আরো ক্লিয়ার করে বলতে গেলে সন্ত্রাস বিরোধী আইনের কয়েকটি সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল। এখন আমরা শুনতে পাচ্ছি যে সেটি আইনে পরিণত হতে যাচ্ছে। এর প্রক্রিয়াটা কি হতে পারে? আর যদি আইনে এই সংবিধান মানে সন্ত্রাস বিরোধী আইনের যে ধারা করা হয়েছিল, সংশোধন করা হয়েছিল, সেগুলো যদি আইনে পরিণত হয়, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ কি ধরনের নতুন করে জটিলতায় পড়তে পারে? জি, ধন্যবাদ আপনার এই অত্যন্ত চিন্তাধর্মী অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য, এবং আপনার সারা বিশ্বব্যাপী অগণিত বাংলা ভাষাভাষী দর্শকদের শুভেচ্ছা। আমার জানা মতে কোনো সরকার এই 18 মাসে এতগুলো অর্ডিন্যান্স করেনি, বা আইনও করেনি। কারণ আমাদের প্রচলিত পর্যাপ্ত আইন বিদ্যমান, এগুলো হচ্ছে ইউনূসের রাষ্ট্রকে নিপীড়ক যন্ত্র বানানোর জন্য এতগুলো অর্ডিন্যান্স। তো এখন যেটা আমরা খবর পাচ্ছি যে বিএনপি এই অর্ডিন্যান্সটা, এই অ্যামেন্ডমেন্ট সংশোধন অধ্যাদেশটা পার্লামেন্টে তুলে আইনে রূপান্তরিত করবে। এইটা করলে যেটা হবে, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থেকে যাবে, নতুন করে জটিলতা বাড়বে না। কারণ অর্ডিন্যান্সটা আইনে পরিণত হওয়ায় অর্ডিন্যান্সের অ্যামেন্ডমেন্টের বদলেই তো আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত আছে। এটা আইনে পরিণত ভাবে স্থগিতই থাকবে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি। তো এখন এক্সিকিউটিভ আদেশ মূলেই এটা চলছে, কারণ কোনো বিচারিক আদালতে আওয়ামী লীগের কোনো বিচার হয়নি, আওয়ামী লীগ অ্যাজ এ পলিটিক্যাল পার্টি। তো সেই হিসাবে আওয়ামী লীগের নতুন করে জটিলতা নাই, মানে যেটা বর্তমান জটিলতা সেটা বিদ্যমান থাকবে। এখন এটি বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত যে তারা একটি ইনক্লুসিভ বাংলাদেশ গড়বে, যে দলটি 30% থেকে 35% ভোট সবসময় রিজার্ভ থাকে, যে দলটির নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, যে দলটির সঙ্গে বিএনপি ঐক্যবদ্ধভাবে বহুবার আন্দোলন করেছে, এরশাদ বিরোধী আন্দোলন, 111-এর সরকারের বিরুদ্ধে আন্দোলন, এখন সেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ রেখে দেশের 30% জনগোষ্ঠীকে মূল স্রোতের বাইরে রেখে একতরফাভাবে দেশ চালানোর পরিণাম কি হবে? তারা যদি, যেমন আওয়ামী লীগও নিষিদ্ধ না করলো, আওয়ামী লীগ সরকারও ট্রাই করেছিল, বিশেষ করে 14 সালের পর থেকে বিএনপিকে নির্যাতনের মাধ্যমে কোণঠাসা করে একদলীয় সরকার চালাতে, তো সেটার রেজাল্ট তো ভালো হয়নি। কাজে আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি দুটি দলকেই তাদের বোধোদয়ের হতে হবে। বিএনপি বিশেষ করে এখন ক্ষমতায় আছে যেহেতু, এবং তাদের যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তিনি যে রাজনৈতিক দর্শন বিশ্বাস করত, এবং তার দর্শনের কিছু অংশের আমরা সমালোচনা করি, উনি কিন্তু এই যে গোলাম আজমকে পাকিস্তান থেকে দেশে ফেরার অনুমতি দিয়েছিল, ধর্মভিত্তিক রাজনীতি, ধর্মান্ধতার রাজনীতি করার সুযোগ দিয়েছিল। আবার শেখ হাসিনা যে দিল্লি থেকে ফিরেছিলেন নির্বাসন শেষে, সেটা জিয়াউর রহমান তখন প্রেসিডেন্ট, নিশ্চয়ই উনি আপত্তি করেননি। উনি আপত্তি করলে তো আর শেখ হাসিনা আসতে পারতেন না। তো জিয়াউর রহমানের সমর্থকরা যেটা বলে যে জিয়াউর রহমান চেয়েছেন সবাই রাজনীতি করুক, জনগণ সিদ্ধান্ত নেবে কার রাজনীতি গ্রহণ করবে। তো সেই কথা ধরলে তো বিএনপির সরকারের উচিত আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক সংগঠনের এই এক্সিকিউটিভ আদেশ মূলে, নির্বাহী আদেশে এই সাময়িক নিষেধ স্থগিত কার্যক্রম স্থগিতটা উঠিয়ে নাও।
রাজনীতির সেটা স্বার্থে মুখে গণতন্ত্রের বলে স্বার্থে। আসছিল, তার দাবি করে আসছে কোনো নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করার পক্ষে বিএনপি নয়, হ্যাঁ, এমন দাবি সবসময় করে বলেছিল আসছিল। কেয়ারটেকারের সময়। হ্যাঁ, কিন্তু এখন বলা তো বলা, এখন আবার উল্টো যদি আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে জটিলতা বাড়ার কথা আমি এই কারণে বলছি যে যদি যদি এটি আইনি রূপান্তর নাও হয়, তাও তো আহ নিষিদ্ধ রয়েছে, মানে নির্বাহী আদেশটা প্রত্যাহারের প্রত্যাহার না হওয়া পর্যন্ত। না, তার লাগতো কিন্তু না পান্না ভাই। জি, যদি তারা অ্যামেন্ডমেন্টটা, এই অ্যামেন্ডমেন্টের যে অর্ডিন্যান্স দুই হাজার হ্যাঁ, পঁচিশ সালে, এটি যদি পার্লামেন্টে তারা না তোলে এখনো, আমি চাই হ্যাঁ, শুভবুদ্ধির হ্যাঁ, উদয় হোক, হ্যাঁ, তারা যদি এখনো পার্লামেন্টে তুলে রেটিফাই না করে, তাহলে ওই অর্ডিন্যান্সের স্বাভাবিক মৃত্যু ঘটবে। আর এই এক্সিকিউটিভ আদেশটা পাশ হয়েছে ওই অর্ডিন্যান্সের বলে, ওই অ্যামেন্ডমেন্টের বদলে। আচ্ছা, কারণ তাহলে আওয়ামী লীগ অটোমেটিক্যালি রাজনীতিতে ফিরতে পারতো যদি এটা আইনের ফিরতে রূপান্তর না ফিরতে পারে। হয়। কিন্তু আরেকটা প্রজ্ঞাপনও তো দেওয়া হয়েছিল যে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ থাকবে, সেই প্রজ্ঞাপনটাও কি অটোমেটিক্যালি ডিসলভ হ্যাঁ, হয়ে যেত? হ্যাঁ, কারণ এই প্রজ্ঞাপনের বেসিসটাই হচ্ছে আপনার এই 2025 সালের এই সোমবার 12 মে এই প্রজ্ঞাপন, এইটার বেসিসটাই হচ্ছে যে 2009-এর 18-এ প্রদত্ত ক্ষমতা বলে। প্রদত্ত ক্ষমতা মানে কার্যক্রম নিষিদ্ধের যে অ্যামেন্ডমেন্ট তারা করলো, হুম, এক্সিস্টিং আইনে কোনো সংগঠনের কার্যক্রম স্থগিত করার কোনো বিধান আইন কাউকে দেয়নি, সরকারকে দেয়নি। হুম, হুম, জিনিসটা হচ্ছে এখানে। এবং আপনি তো একজন অত্যন্ত বিদগ্ধ অভিজ্ঞ সাংবাদিক। বিএনপি কিন্তু পাওয়ারে আসার পর 2-3 ভাবে চিন্তা করেছিল যে কিভাবে আওয়ামী লীগের মানে বিহাইন্ড দ্য ব্যাক অনেকের হুম, মধ্যে হুম, আলোচনা ছিল, ইভেন বিএনপি পন্থী বুদ্ধিজীবীরাও, যে ওই অ্যামেন্ডমেন্টটা পার্লামেন্টে রেটিফাই না করলেই তো অটোমেটিক ওই গেজেট নোটিফিকেশন হুম, নাল হুম, অ্যান্ড ভয়েড হয়ে যায়। তো হুম, সেই হুম। কারণেই বিএনপি এইটা পার্লামেন্টে তুলছে। আপাতত বোধহয় তারা চায় না আওয়ামী লীগের কার্যক্রম চলুক, আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে। আমি একটা রাজনৈতিক প্রশ্ন করি আপনাকে, যদিও আপনি আইনজীবী মানুষ। আহ, এই এই চিন্তাধারার পরিবর্তনের কারণ কি? এবং আমরাও এটা শুনেছি গুঞ্জন আকারে যে ভারতের সঙ্গে বিএনপি সম্ভবত কোনো বোঝাপড়া হয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসনের ক্ষেত্রে অথবা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ক্ষেত্রে। আর সেটি হোক আর না হোক, আমরা গ্রিন সিগন্যাল পাচ্ছিলাম বিএনপির কাছ থেকে, আমরা ভারতের কথা বাদ দিলাম। ইভেন রয়টার্স কে দেওয়া একটা সাক্ষাৎকারেও আহ, আমাদের প্রধানমন্ত্রী বলছিলেন যে যদি সজীবদের জয় কিংবা সাইমওয়াজের পুতুল ফিরে এসে রাজনীতি করতে চায় তার কোনো আপত্তি নেই, যদি জনগণ মেনে নেয় তো তারা রাজনীতি করতে পারে। তার মানে ওখানে একটা গ্রিন সিগন্যাল ছিল। কি এমন ঘটলো, বা এর মধ্যে আবার ডিপ স্টেটের নতুন কোনো খেলা শুরু হয়েছে কিনা বিহাইন্ড দ্য স্ক্রিন, যে এইটি আইনে পরিণত করতে যাচ্ছে? আপনার কি মনে হয়? এইটা তো একটা চক্রান্ত আছেই স্বাধীনতা বিরোধীদের, কারণ সরকারের মধ্যেও তো নানা উপধারা ধারা রয়েছে। দেখেন হুম, পান্না ভাই, আমি খুব সিম্পলি বলি, একজন আইনজীবী পরিচয় ছাড়াও নাগরিক হিসাবে আমাদের হুম, রাজনৈতিক দ্বিচারিতাটা হচ্ছে, আপনি তো আপনার অভিজ্ঞতা আপনার টিম দিয়ে দেখেন, বিগত পার্লামেন্ট নির্বাচনে কোনো আসনে বিএনপি বা জামাতের প্রার্থীরা এলাকায় গিয়ে গিয়ে বলেছে, এই যারা যারা আওয়ামী লীগ করো আমাদের ভোট দিবা না, তোমাদের হুম, ভোট নেব না, তোমরা ফ্যাসিস্ট। এটা তো বলেনি। বরং দুই হুম। দলই চেষ্টা উল্টোটাই করেছে ভোট বলেছে। কত আনা যায়। হুম, হুম, বলেছে হুম, আমরা কোনো বিরক্ত করব না, ভোট দাও। বিএনপি বলেছে আমাদের ভোট দাও, নাহলে জামাত আসলে আরো সর্বনাশ হবে। জামাত বলছে বিএনপি তোমাদের কাছে চাঁদাবাজি করে, আমরা কিচ্ছু করিনি, আমরা ভালো মানুষ, আমাদের ভোট দাও। কারণ এটা ফ্যাক্ট হচ্ছে, আমি যেটা সবসময় বলি ভাই, আমার এই দীর্ঘ আইনজীবী বা গণতান্ত্রিক আন্দোলনের কর্মী হিসাবে, একটি দেশের নির্বাচন কখনোই এখন পর্যন্ত সুষ্ঠু হবে না, রাজনৈতিক কার্যক্রম সুষ্ঠু হবে না, যদি বিএনপি এবং আওয়ামী লীগ দুই দল দল দুটি অংশগ্রহণ না করে। এই এই খেলাটি যদি শুরু হয়, মানে বিএনপি হয়তো আওয়ামী লীগকে কোণঠাসা করতে চাইছে, বা আওয়ামী লীগ যাতে একটু নমনীয় হয়, একটু দিন দরবার করে, মানে সেসব জায়গা থেকে বিএনপি আপাতত এরকম কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তাতে কি বুমেরাং হওয়ার সম্ভাবনা আছে কিনা বিএনপি রাজনীতির জন্য? মানে এই এই খেলার মাঝখান দিয়ে অন্য কেউ লাভবান হবে কিনা, নাকি বিএনপি লাভবান হবে? এইটা তো বুমেরাং তো হয়ে গিয়েছিল প্রায় নির্বাচনে। আমি জানি না, আমাদের যে বারবার আমরা শুনি এবং বলি যে উই নিড টু লার্ন ফ্রম দ্য পাস্ট, অর্থাৎ হুম, আমাদের হুম, অতীত থেকে শিক্ষা নিতে হবে। বিএনপি তো 12 ফেব্রুয়ারি নির্বাচনে একেবারেই ডিপ স্টেট, ইনুজ সাহেব এবং জামাতের প্রচারণা মেশিন সব মিলে বিএনপি সাংঘাতিক কোণঠাসা হয়ে পড়েছিল না পান্না ভাই? হুম, আপনি মনে করে দেখেন যে জামাত হুম, বোধহয় ক্ষমতায় এসে যাবে, এবং যে প্রচারণা পশ্চিমা দেশের কয়েকটা জামাত মডারেট দল, যা পরে তো আওয়ামী লীগের ভোট, আপনি মানেন আর না মানেন, আওয়ামী লীগের ভোটাররা, আমাদের আপনার সংখ্যালঘু ভোটাররা সবাই একেবারে, যেটা আমি কোনোদিন দেখিনি আমার এই ছোট জীবনে, গত 30-40 বছরের পার্লামেন্ট ইলেকশনে, যে আওয়ামী লীগের সমর্থকরা বিএনপিকে ভোট দেয় এবং ডিক্লেয়ার দিয়ে সব আসনই। তো সুতরাং বিএনপি এটা কেন করছে এটা বিএনপি ভালো বলতে পারবে। তবে গণতন্ত্র তো ব্যাপক অর্থে ব্যবহৃত শব্দ, সেই শব্দের মর্মার্থ আমরা কতটুকু বুঝি সেটা নিয়ে তো প্রশ্ন রয়েছে। কিন্তু আমি যদি নির্দিষ্টভাবে বিএনপির ক্ষেত্রে আপনার কাছে প্রশ্ন করি যে এটা কি আত্মঘাতী সিদ্ধান্ত হতে যাচ্ছে বিএনপির জন্য? এর মধ্যে দিয়ে অন্য কোনো শক্তি তারা আরো হিংস্র হয়ে উঠবে কিংবা শক্তিমান হয়ে উঠবে?
আমি আমি মনে করি বিএনপির জন্য বেস্ট অপশন ছিল এই অর্ডিন্যান্স, এই অ্যামেন্ডমেন্টটাই পার্লামেন্টে না তোলা। যেরকম তারা আরো 12 থেকে 10 থেকে 12টা অধ্যাদেশ তুলছে না। কারণ জি। আওয়ামী লীগকে মোকাবেলা করে রাজনীতি করার অভিজ্ঞতায় বিএনপি এখন চ্যাম্পিয়ন, পান্না ভাই। আওয়ামী লীগ সরকারের 10 বছরে আওয়ামী লীগ এরকম উদ্যোগ নিয়েছিল বিএনপিকে খণ্ড বিখণ্ড করা, বিএনপি খণ্ডিত হয়নি। তো সুতরাং ক্ষমতায় থেকে তো সুযোগই নাই। কাজে নিষিদ্ধ করে বরং কোনো রাজনীতিকে নিয়ন্ত্রণ করা যায় না, ধ্বংস তো দূরের কথা, বরং নিষিদ্ধ করলে ওই রাজনীতি আরো নানাভাবে বেড়ে ওঠে। তো এইটা বিএনপি যত তাড়াতাড়ি বুঝবে, আমি মনে করি দেশের জন্য, গণতন্ত্রের জন্য মঙ্গল। এবং এক ধরনের আত্মঘাতীর সিদ্ধান্ত হবে বিএনপির, যদি তারা এইভাবে একটা বড় রাজনৈতিক দলকে রাজনীতির মাঠেই আসতে না দেয়, তাহলে এই যে সাইড ইফেক্ট গুলো পরে আর বিএনপির নিয়ন্ত্রণে থাকবে না। আম, আমরা একটু অন্য বিষয়ে যেতে চাই। আহ, সুপ্রিম কোর্ট সচিবালয় স্থাপিত স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হলো, স্থাপিত হলো, বেশ কিছু লোকবল নিয়োগ দেওয়া হলো, এবং নতুন করে যে বিষয়টা আমাদের সামনে এসেছে যে অধ্যাদেশ কোনটা গ্রহণ করা হচ্ছে কিংবা কোনটা বাতিল করা হচ্ছে, তার মধ্যে বাতিল পর্যায়ে আরেকটা চলে যাচ্ছে যে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল বা রহিতের যে সিদ্ধান্তটি, এর মধ্য দিয়ে আসলে কি হতে যাচ্ছে? আমরা তো মনে করছি, যা বলছেন যে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ আবার সে আইন মন্ত্রণালয়ে যাচ্ছে, অর্থাৎ উচ্চ আদালতের বিচারক নিয়োগের ক্ষমতা আবার প্রধানমন্ত্রীর হাতে চলে যেতে যাচ্ছে। মোদ্দা কথা, কয়েক দশক ধরে যে দাবিটি ছিল যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, সেটি আর হচ্ছে না। উদ্যোগ নেওয়া হলেও সেটি এখন থমকে যাচ্ছে। আপনি কি মনে করেন যে আসলে তেমন কিছু করতে যাচ্ছে? প্রথমে আমি বলি, বিচারপতি নিয়োগ যে অধ্যাদেশ, এটি যেদিন অধ্যাদেশ জারি করেছিল বিগত সরকার, সেদিন আমরা আইনজীবীরাও প্রতিবাদ করেছিলাম, আমরা যারা বিচারপতি নিয়োগের আইনের জন্য গত 25 বছর ধরে আন্দোলন করছি। কারণ ওই হুম, হুম। আইনটি তদানীন্তন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বিতর্কিত, মহাবিতর্কিত এবং নানা দোষে অভিযুক্ত ডক্টর আসিফ নজরুলের এটা একটা ব্রেন চাইল্ড ছিল। এটা আইন অঙ্গনকে অপমান করা। এবং সবচেয়ে ওই অধ্যাদেশের বড় ত্রুটি ছিল, পান্না ভাই, হাইকোর্টের বিচারপতিদের তারা দুই ভাগে বিভক্ত করে ফেলেছিল। হাইকোর্টে বিচারপতি হয় আমাদের বার থেকে, আর হুম, সাবঅর্ডিনেট জুডিশিয়ারি থেকে, নিম্ন আদালত থেকে বিচারকরা। এবং তার একবার বিচারপতি হয়ে গেলে বিচারপতি, আমাদের প্রস্তাব ছিল দুজন সিনিয়র হাইকোর্টের বিচারপতি ওই কমিটির মেম্বার হবে। তারা তাদের ওই মন্ত্রণালয় এবং জেলা জজদের কায়েমি স্বার্থ রক্ষার জন্য তারা করে দিল হাইকোর্টের বিচারপতিদের দুই ভাগে ভাগ করে দিল। একটা হচ্ছে সাবঅর্ডিনেট জজ থেকে যারা হাইকোর্টে গিয়েছে, আরেকটা বার থেকে, যেটা বিচার অঙ্গনের জন্য অত্যন্ত লজ্জার, অবমাননা। আরেকটা আসিফ নজরুল এবং সৈয়দ রিফাত আহমেদ সাহেবরা অন্যায় করেছিল, ওই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেখেছিল। আপনি হুম। এখন পান্না ভাই, আপনাদের এই ধরেন সাংবাদিকদের একটা বোর্ড হবে যে কে কোন সাংবাদিক ভালো, এটার জন্য আপনারা সিনিয়র সাংবাদিকরা থাকবেন, অভিজ্ঞ সম্পাদকরা থাকবে। আমি আইনজীবী হাজার বুঝলো তো আমার ওখানে কোনো ফাংশন নেই, আমি তো আর Right. সাংবাদিকতা পড়িনি। তো বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক তো আর ওকালতি করে না, এবং উকিল ছাড়া অ্যাডভাইজার বা বিচারপতি ছাড়া অ্যাডভাইজার হলে কত ক্ষতি হয়, আসিফ নজরুল তার জ্বলন্ত উদাহরণ। তো সেই কারণে এই অর্ডিন্যান্সটা বাতিল করছে, আমি এটাকে সাধুবাদ জানাই। তবে এখানে ক্যাভিয়েট দিয়ে রাখি, বিএনপি যদি অতি দ্রুত বিচারপতি নিয়োগের আইন না বানিয়ে, এবং সেই আইন বানানোর সময় খালি সংখ্যাগরিষ্ঠতার জোরে না, যারা স্টেক হোল্ডার অর্থাৎ জাস্টিসেস, আমাদের সুপ্রিম কোর্ট, বার, ও ওই অধ্যাদেশে বারেরও প্রতিনিধি ছিল না, ওটাও অন্যায় ছিল, বার এবং নানা স্টেক হোল্ডারদের সঙ্গে পরামর্শ করে একটি সুনির্দিষ্ট আইন তৈরি না করে আবারও দলীয় ব্যক্তিদের বিচারপতি নিয়োগ দেয়, তো ধরেন বিচার বিভাগে যা ক্ষতি হবে না হবে পরের কথা, বা বিচার প্রার্থীর জনগণের সবচেয়ে ক্ষতি হবে, আমি পরিষ্কার বলছি, বিএনপি সরকারের। কারণ বিচার বিভাগ যদি স্বাধীন না থাকে, তাহলে তার সবচেয়ে ক্ষতি হয় এক্সিস্টিং সরকারের। বিগত আওয়ামী লীগ তার মাসুল দিয়েছে। আপনি বলছেন যে যদি কোনো ভালো উদ্যোগের জন্য, ভালো কিছু করার জন্য এটি রহিত করা হয়, বাতিল করা হয়, যেহেতু এটি ত্রুটিপূর্ণ ছিল, সেদিক থেকে এটি ভালো উদ্যোগ। আর হ্যাঁ, না করা হলে ছোট প্রোভাইডেড করে। আইন করতেই হবে। হ্যাঁ, কিন্তু আমি যদি পাল্টা প্রশ্ন করি আপনাকে, যদি বিএনপির মধ্যে ভালো কোনো চিন্তা ভাবনা কাজ করেই থাকে যে না, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করা হবে, প্রধান বিচারপতি নিয়োগ আর প্রধানমন্ত্রীর হাতে থাকবে না, এটি প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতির সমন্বয় বা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ইত্যাদি ইত্যাদি এখানে কার্যকর করা হবে, কমিটি থাকবে, হ্যাঁ। যে সেই ধরনের যদি কিছু চিন্তা থেকেই থাকতো, তাহলে এটাকে সংশোধন করতে পারতো। যেমন আহ যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়, যে আইনটি নিয়ে আমরা যদি এতক্ষণ আলোচনা করলাম, সন্ত্রাস বিরোধী আইন ওটা সংশোধিত হচ্ছে, সংশোধিত হয়ে তারা নতুন করে আইন রূপান্তর করছে, তাহলে এক্ষেত্রে এটিও তো তারা সংশোধন করতে পারতো, সেটি না করে একেবারে পুরোপুরি বাতিল করে দিচ্ছে। আপনি আপনি পান্না ভাই অত্যন্ত প্রাসঙ্গিক এবং খুবই ইন্টারেস্টিং ইন্টেলেকচুয়াল প্রশ্ন করেছেন। এক্ষেত্রে আমার প্রথম উত্তর হচ্ছে, এই 133টা অধ্যাদেশ ডিল করার ক্ষেত্রে বিএনপি কোনো রেশনালিটির পরিচয় দিচ্ছে না। কেন একটা রাখছে আরেকটা বাদ দিচ্ছে, এটি আমাদের কাছে কেন কারো কাছে বোধগম্য না। যে কারণে একটা উপসংহার টানা যেতে পারে, বিএনপি যেটা মনের ইচ্ছা হচ্ছে সেটা তারা করছে। আপনি ঠিকই বলেছেন,
তারা ওই অধ্যাদেশের অনেক অ্যামেন্ডমেন্ট করতে পারতো, অথবা তারা একটা যুক্তি দিতে পারে এখন যে এখন তো আমাদের সময় কম, আমরা সময় নিয়ে করব। তো সেটিও হতে পারে, কিন্তু আমি এখনো যেহেতু 1 মাস 1.5 মাস হয়েছে এই সরকারে, আমি পরিষ্কার করে আজকে আপনার মাধ্যমে বহুল জনপ্রিয় আপনার এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই, বিএনপি যদি বিচারপতি নিয়োগের আইন তৈরি না করে আবারও আগেকার মতো বিএনপি সরকারও যেটা করেছিল, অতীতে আওয়ামী লীগও যেটা করেছে, দলীয় বিবেচনায় শুধুমাত্র রাজনৈতিক আদর্শে অনুগত ব্যক্তিদের বিচারপতি বানায়, সেটা তাদের জনগণের সঙ্গে দেওয়া ওয়াদার সঙ্গে প্রতারণা হবে। বিচার বিভাগের ক্ষতি তো হবেই, বিচার প্রার্থী, জনগণ, আপনি, আমি, নাগরিক, সবার ক্ষতি হবে। আবারও রিপিট করি, সবচেয়ে বেশি ক্ষতি হবে বিএনপি সরকারের। কারণ আমি আপনাকে কেন বলছি 133টা অধ্যাদেশের, তারা বোধহয় দেখেন গ্রামীণ ব্যাংক অ্যামেন্ডমেন্টটা বৈধ